বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যা চলছে, মানবতা বিরোধী অপরাধের যতগুলো কন্টেন্ট রয়েছে, যতগুলো শাখা প্রশাখা রয়েছে, বা গণহত্যা হতে হলে যা যা প্রয়োজন তার সবকিছু বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যায় কম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাদেরকে গণহারে হত্যা করছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে হিজবুত তাহরির এবং জামাত শিবিরের মতো ভয়ঙ্কর নিষিদ্ধ দুটি সংগঠনের কর্মীরা চালাচ্ছে, যাদের মধ্যমণি হয়ে উঠেছে কথিত নোবেল লরিয়েট ইউনুস। এবং এই মুহূর্তে বাংলাদেশ একটি দখলদারিত্ব শাসন চলছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এটা কেন হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের যেই কথিত যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেটি শুরু হয়েছিল যে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কার কিংবা এটার বাতিল নিয়ে। আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে কোটা বলতে কোনো কিছুই ছিল না, কারণ 2018 সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই কোটা পদ্ধতিকে বর্তমান বললেন কেন? কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। আর ইন্টারিম গভর্নমেন্ট বলতে আমরা যেটা দেখি, এই ধরনের কোনো সিস্টেম বাংলাদেশের সংবিধানে নেই। বাংলাদেশে এই ধরনের কোনো সিস্টেমকে আসলে রেকগনাইজও করে না। এটা একটা দখলদারি বাহিনী, আইনত এবং প্রত্যেকটা নিয়ম অনুযায়ী যদি আমরা ফলো করি বাংলাদেশে, তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের কোটা সিস্টেমের যে ব্যাপারটা, সেটা ছিলই না। এই পুরো ব্যাপারটা হচ্ছে আদালতের। আমরা যদি সরকার হিসেবে এখানে হস্তক্ষেপ করি, অর্থাৎ আদালতের কার্যক্রমে, তাহলে তোমরাই আমাদেরকে বলবে যে আমরা আদালতকে নানানভাবে চালাচ্ছি, বা আমাদের কথাতেই আদালত উঠছে এবং বসছে। সরকার যখন আইনের শাসনকে এভাবে প্রশ্নবিদ্ধ হতে দিতে চায়নি এবং আইনের শাসনকে সমুন্নত রেখেছে, ছাত্রদের কাজ ছিল যে জোর করে কোর্টকে এক ধরনের ইনস্টিগেট করে, এক ধরনের ইনফ্লুয়েন্স করে তাদের পক্ষে একটা রায় নিশ্চিত করবার জন্য। সরকার এটাতে রাজি হয়নি। তখন তারা যেটা করলো সেটা হচ্ছে যে জামাত শিবির, হিজবুত তাহরির অস্ত্র নিয়ে পুলিশকে হত্যা করে মেরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে সরকারকে নানানভাবে জঙ্গি অ্যাটাকের সম্মুখীন করলো। এবং বাংলাদেশের যে এয়ারফোর্স আছে, নেভি আছে, তাদের সমন্বিত একটি দল মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিলেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, একজন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। আমাদের প্রধানমন্ত্রীর উপরে জঙ্গি হামলা হয়েছে এবং কিছু চোর সেখানে ছিল, যারা মুরগি চুরি করেছে, হাঁস চুরি করেছে, এবং যারা গরু চুরি করেছে, যারা ঘড়ি চুরি করেছে, জায়নামাজ থেকে শুরু করে অসংখ্য জিনিস তারা চুরি করেছে। অর্থাৎ চোর এবং জঙ্গিদের এই আক্রমণের ফলে তার নিরাপত্তার কথা ভেবে তিনি এখন অন্য দেশে অবস্থান করছেন। শতাধিক ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনার পুলিশের গুলিতে মারা গিয়েছেন, তারা বুক পেতে গুলি খেয়েছেন। এত মানুষের রক্ত, এত মানুষের মৃত্যু, তার জন্য তো হাসিনা দায়ী। বাংলাদেশে এখন পর্যন্ত জুলাই মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, প্রথমত তার কোনো তদন্ত রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। এই হত্যাকাণ্ড কে করেছে এইটা এতদিন হয়তোবা জল্পনা কল্পনা নানান ধরনের কথাবার্তা বলা যেতে পারত, কিন্তু এই বৈষম্য বিরোধী কথিত জোটের একজন সদস্য হাসিব আল হাসান পরিষ্কার করে বলেছে, আমরা যদি এই মেট্রো রেলে আগুন না দিতাম, পুলিশ হত্যা না করতাম, মানুষ হত্যা না করতাম, তাহলে সফল হতাম না। এক নাম্বার। সমন্বয়কদের মধ্যে থেকে যদি কেউ বলে যে হত্যা করে আমরা এই অবস্থানে পৌঁছেছি, আপনি নিশ্চয়ই এরপরে আর তর্ক করতে পারেন না। নাম্বার ওয়ান, বাংলাদেশের পুলিশ 7.62 মিলিমিটারের গুলি ইউজ করে না। এই গুলি পাওয়া গেছে, এই গুলি বাংলাদেশের পুলিশ ইউজ করে ছররা গুলি। তাহলে এই গুলি কোত্থেকে আসলো? এটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলে, স্বরাষ্ট্র যে উপদেষ্টা, কথিত স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কিন্তু চাকরিচ্যুত হয়ে সে অন্য ডিপার্টমেন্টে তাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এখনো পর্যন্ত এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে শুভ আফ্রিদি নামে এক জঙ্গি, সে পরিষ্কার করে বলেছে যে সে কিভাবে AK-47 দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ এই পুরো জঙ্গি হামলা হয়েছে জামাত শিবির, হিজবুত তাহরির, এদের ছত্রছায়াতে। এরা পাকিস্তানের ISI থেকে অস্ত্র নিয়ে এই ছাত্রদেরকে মেরে এটার নাম দিয়েছে প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী আন্দোলন পুরোটাই মানে জঙ্গি আন্দোলন। মানে আপনি বলছেন চক্রান্ত, ইচ্ছাকৃত হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন, এবং বাংলাদেশকে একেবারে সেই পাকিস্তান, সেই 1947-এর আগের পরিবেশ, রাজাকারের পরিবেশ, পুরোটা ফিরে এলো। তার বাংলাদেশ মানে ফিরে এসছে নাকি আসছে? কেন কেন এই চক্রান্ত কেন করা হলো? এই মুহূর্তে বাংলাদেশ আর বাংলাদেশ নেই। কাগজে কলমে দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু এটি কার্যত পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে কিংবা পাকিস্তানের একটি পকেট রাষ্ট্রে, অথবা 71-এর আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম
সেই পাকিস্তানে ফেরত গেছে কার্যত। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এলে আগে এগুলোকে চেক করা হতো, শুধু পাকিস্তান কেন, ব্রাজিল থেকে এলে, নিউজিল্যান্ড থেকে এলে, ভারত থেকে এলে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এলে একটা চেক করা হতো। পাকিস্তানের ব্যাপারে এনবিআর অর্থাৎ আমাদের যে কর শুল্কের প্রতিষ্ঠান, তারা পরিষ্কারভাবে 24শে সেপ্টেম্বর আলাদা প্রজ্ঞাপন জারি করে বলেছে শুধুমাত্র পাকিস্তানের কোনো পণ্য পাকিস্তান থেকে এলে সেটির কোনো চেকিংই হবে না। একটা নির্দিষ্ট অংশের মানুষ এবং হিন্দুদের উপর যে অত্যাচার নিয়ে বারবার বলা হচ্ছে, মিডিয়াতে ফেক নিউজ দেওয়া হচ্ছে, এটা কি সত্যি? সত্যিই কি হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন না? মানে একের পর এক মানুষ মারা যাচ্ছেন না, বাড়িঘর ভাঙচুর হচ্ছে না, মন্দির মসজিদ নানান সেন্সিটিভ ইস্যু শোনা যাচ্ছে না? বাংলাদেশের হিন্দুদেরকে আপনি গণহত্যা বলতে, গণহত্যার যে সংজ্ঞাটা আছে, গণহত্যার ক্লাসিক সংজ্ঞা আপনি বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র একজন মানুষ, তার ধর্ম ইসলাম নয়, তিনি হিন্দু, শুধু সেই কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি এমনও জানি, এমন স্কুলের সদস্যের কথাও জানি যারা মাছি মশা পর্যন্ত মারে না। এর কারণ হচ্ছে তাদের যে প্রেমের যে কথা তারা বলে, যে ধর্মের বা মানুষ মরামতের কথা বলে, এরকম একটা প্রতিষ্ঠানকে জঙ্গি তকমা দিয়ে তাদের নিজেদের লেভেলে অর্থাৎ জামাত শিবির, হিজবুত তাহরির লেভেলে নিয়ে এসে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং মিডিয়াকে কমপ্লিটলি ব্ল্যাক আউটে করে নেওয়া উনি নোবেল পুরস্কার পেয়েছেন, মোহাম্মদ ইউনুস, নাহিদ রয়েছেন, আসিফ রয়েছেন, নানান তত্ত্বাবধায়ক সরকারের নানান মাথারা রয়েছেন। সব মিলিয়ে তাহলে কি তারা একেবারে ব্যর্থ? যে দেশগুলির কথা আপনি বলছেন সেই সময় দেশের অঙ্গুলি হেলনে আজকে কি বাংলাদেশের অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাদের কতটা দায়ী বলে মনে করছেন আপনি? এই যে শিশু উপদেষ্টা বলে যারা আছে অবৈধ দখলদার সরকারের, নাহিদ এবং আপনার আসিফ, এই দুটোর ব্যাকগ্রাউন্ড খুব পরিষ্কার। এদের একটা বিখ্যাত মাদ্রাসা থেকে পাশ করেছে, কুখ্যাত এখান থেকে জামাত শিবিরের প্রোডাক্ট বের হওয়ার জন্য। এই দুটোই জামাত শিবির এবং হাসনা সার্জিস, এর হচ্ছে হিজবুত তাহরির নামে একটি জঙ্গি সদস্য আছে, সেটা সদস্য। কি বলছেন? মারাত্মক অভিযোগ। এবং এই দুইজন হচ্ছে হিজবুত তাহরির সক্রিয় সদস্য। অসংখ্য ছবি আছে, আপনি চাইলে সে ছবি আমিও আপনাকে দিতে পারি এবং আপনি অনলাইনে পাবেন। এরা দুজন হিজবুত তাহরির সদস্য। এর আগে অনেকে তারা বলছে তারা ছাত্রলীগে ছিল, এই না সেই না। সার্জিস এবং হাসনাত এবং এই যে মাহফুজ আলম, সে হচ্ছে হিজবুত তাহরির, সে একবার গ্রেফতারও হয়েছিল। এটা কি তত্ত্বাবধায়ক সরকারের কেউ? এর তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এই মাহফুজ আলম, সে গ্রেফতারও হয়েছিল বলে এমন খবর অলরেডি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে। দেখবেন এই হিজবুত তাহরির একজন জঙ্গি। এই সার্জিস এবং হাসনাত, তাদের পাশে হিজবুত তাহরির লোকজনদেরকে নিয়ে মিটিং করার শত শত ছবি আছে, লুটপাটের ছবি আছে। উপদেষ্টা যারা রয়েছেন তারা জঙ্গি বলছে? এটা কমপ্লিটলি হিজবুত তাহরির একটা প্যানেল। বাংলাদেশের সেনা প্রধানও আপনার এই যে হিজবুত তাহরির সাথে সংশ্লিষ্ট ছিল, এখন সব বের হয়ে আসছে। এই দুজন হচ্ছে হিজবুত তাহরির সদস্য এবং মাহফুজ আলম তাদের প্রধান ব্যক্তিত্ব এই হিজবুত তাহরির। এবং এই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে আমরা জানি, সে এবং তার বাবাও, তার অভিযোগ আছে তার বাবা একজন রাজাকার ছিলেন, শান্তি কমিটির, শান্তি বাহিনীর ছিলেন। এবং এই ওয়াকারুজ্জামানের সংশ্লিষ্টতা রয়েছে হিজবুত তাহরির সাথে, এই জঙ্গি সংগঠনের সাথে, যারা এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল। ভারতের সেনাবাহিনী গিয়েছিল, একটা বিরাট ইতিহাস রয়েছে রাজাকার তাড়িয়ে দেওয়া থেকে। ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইতিহাস রয়েছে। সেই সম্পর্ক তলানিতে চলে গিয়েছে। কলকাতা তো এমনিও ভালোবাসা শহর। এখানে যে আমি এসে আজান শুনবো, আমি কখনো কল্পনাও করিনি। কলকাতার মতো শহরে 5 বেলা আমি আজান শুনছি, অথচ বাংলাদেশ থেকে ছড়ানো হয় এখানে নাকি মুসলমানদের উপর অত্যাচার হয়। পুরো ভারতবর্ষে যেভাবে আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্টদের সহাবস্থান দেখেছি, এটা অসাধারণ। আপনি যেটা বলছেন যে দেখেন একটা দীর্ঘ সময় ধরে ভারত বিদ্বেষ বাংলাদেশে ছড়ানো হয়েছে। কারা ছড়িয়েছে? যারা পাকিস্তানপন্থী। তারা বলছে যে 2 পাকিস্তানের বিচ্ছেদ ঘটিয়েছে ভারত, অথচ তারা ভুলে যায় এই পাকিস্তান বাংলাদেশের 30 লক্ষ কিংবা তারও অধিক মানুষকে খুন করেছে, 2 লক্ষ কিংবা তারও অধিক নারী শিশুকে নির্যাতন করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। 1 কোটির বেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। এত অবদানের পরে যারা বলে ভারত আমার বন্ধু রাষ্ট্র না, ভারত আমার 2 ভাইকে আলাদা করার জন্য করেছে, এমন একটা নিমুখারাম অংশ, বাংলাদেশের সবাই না কিন্তু একটা নিমুখারাম অংশ দীর্ঘ সময় বাংলাদেশে বেড়ে উঠেছে, ফুলে ফেপে উঠেছে। আমি আমার ব্যর্থতা স্বীকার করি, এদেরকে লোকেট করতে পারিনি। এদের বিরুদ্ধে গত 53 বছর আমরা ব্যবস্থা নিতে পারিনি। নেকড়ে ভেড়ার চামড়া পরে সে ভেড়া সাজে,
এই ভেড়া সেজেছিল মাননীয় প্রধানমন্ত্রী বা প্রশাসন, তারা বিশ্বাস করেছিল, অথচ তারা ভেতরে ভেতরে শান দিয়েছে। হ্যাঁ, আমি বলবো যে আরো সতর্ক থাকা উচিত ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বলা হয় নানানভাবে। এখন এই মুহূর্তে হাসিনার অবস্থান কি? আমলিগ কি সত্যি ফিরছে? নির্বাচনে আমলিগ কি ঘুরে দাঁড়াচ্ছে কিনা? আমলিগের এই মুহূর্তে অবস্থান, বিভিন্ন কর্মীরা ঘর ছাড়া রয়েছে বলে অভিযোগ উঠছে, সব মিলিয়ে এটা। এবং হাসিনা ঠিক কেমন আছেন এবং তিনি কি, শেষ কথা আপনার সাথে কি হলো? খুব ভালো আছেন, তিনি সুস্থ আছেন, তিনি নিরাপদ স্থানে আছেন, এবং আমরা জানি যে বাংলাদেশে মুক্ত বুদ্ধির জয় হবে, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জয় হবে। এবং যখন আমরা বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করব, অর্থাৎ বাংলাদেশে যখন আমরা আবার ক্ষমতাতে যাব, যেটা বাংলাদেশের মানুষ এখন বোঝা শুরু করেছে, সেই সময় আমরা কিন্তু প্রতিশোধ নিব না। আমরা কিন্তু সেখানে এমন কিছু করব না যেটা অন্যায়। বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে সুখে বাস করুক, কিন্তু যারা এই কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন রকমের মিথ্যা বুঝিয়ে ভুল পথে পরিচালিত করেছে, যে শেখ হাসিনার সাথে বাংলাদেশের 20 কোটি মানুষের সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যার সাথে মানুষের অবচেতন মনেও কথা হয়, স্বপ্নেও কথা হয়, সরাসরিও কথা হয়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবার অন্তরে সোনার বাংলাদেশ চান। মাননীয় প্রধানমন্ত্রী এই নৈরাজ্যের অবসান চান, এবং তিনি চান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 3 বেলা খাবে, সুখে শান্তিতে থাকবে এবং ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন অসাধারণ মানুষ। তার কথা হচ্ছে যে যারা যেসব ছাত্ররা করেছে, তিনি কিন্তু বারবার তার এর আগেও ভাষণে বলেছে, আমার ব্যক্তিগত কথা আমি এখন বলতে চাই, সেটা হচ্ছে যে এই জেনজিরা বা যারা আন্দোলনে গেল, তাদের প্রতি আমার রাগ ক্ষোভ কিচ্ছু নেই। কারণ তারা তো গেছে এইটা চিন্তা করে যে আমার দেশ মনে হয় শেষ হয়ে গেল, আমাকে মনে হয় মেরে ফেললো। কিন্তু এই যে মিথ্যা বোঝানো হলো, বা যেই জঙ্গিরা এই মিথ্যা কথা বোঝালো, তাদেরকে প্রপারলি আইন জবাবদিহি করবে। আইনের কাছে তারা বলবে তারা অপরাধ কেন করেছে, এবং আইন তাদেরকে শাস্তি দেবে। এইটা আওয়ামী লীগ সরকার নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি।